চলেই অরণ্য গাঙ্গুলি মাত হয়ে গেছে। সমস্ত অভিযোগ তুলে নিয়ে ওই শালা অরণ্য বিক্ষোভে একেবারে ঠান্ডা জল ঢেলে দিয়েছে। এদিকে আবার অনেক বড় খবর, জয়নারায়ণ বাবুকে চাটুর্যকে আবার অনেকদিন পরে রাধা মাধব স্বপ্ন দিয়েছেন। তবে হ্যাঁ, রাধা মাধব এবারে শুধু স্বপ্নে থেকে হাত নাড়েননি, দস্তুর মতো কথা বলেছেন, অনেক অনেক সমস্ত পুরনো দিনের কথাবার্তা। জয়নারায়ণ চাটুর্যকে রাধা মাধব আর লোক পেল না। এসব বুজরুবি কথা বিশ্বাস করো হেমন্ত? বিশ্বাস করবো, শুধু আমি একা নয়, আপনিও বিশ্বাস করবেন। আর যদি বিশ্বাস না করেন না, তাহলে শুভরম বরযাত্রীর সঙ্গে যে ব্যবসাটা আপনি শুরু করতে চলেছেন, সেটা ছাড়া একেবারে আমি পিছিয়ে দেবো। বিশ্বাস করা তো উচিত, জয়নারায়ণ চাটুর্য বলে কথা। এই তো একেবারে বাচ্চা ছেলের মতো করতে। আমার বাবা মা সেসব কথা বাদ দিন, মন্দিরটা কেমন দেখছে একবার বলুন। জয়নারায়ণ চাটুর্য ভাঙা মন্দিরেই যাচ্ছে এখন। আর যাবে না, আর যদি চায় তাহলে গোটা পরস্পুরটাতে না আমি একেবারে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেবো। পরস্পরে শৈলেশ্বরী নদীর বুকের উপর তুমি নতুন মন্দির গড়লে হেমন্ত? আপনার অভিযোগটা আমি ঠিক বুঝতে পারলাম না। বিজ্ঞানের সাধক আপনি, ঈশ্বর সাধনা কি আপনার আগের কাজ করতে পারে? ঈশ্বর আর বিজ্ঞানের মধ্যে বিরোধ বাধা আমি এখানে আসিনি। আমি শুধু এসছি তোমাকে একটা কথা বলতে। তোমার ওই মন্দিরে রাধা মাধবের চরণামৃত তো ওই শৈলেশ্বরী চরি তৈরি হবে, তাই না? খেয়াল আছে? একটু দূরে বেল পাহাড়িতে তোমার ওই চামড়া ফ্যাক্টরি যত রাজ্যের দূষিত জল পড়া নলটা ওই শৈলেশ্বরীতে এসে পড়েছে। আসলে ওটা তো বাবার আমল থেকে ওইভাবেই তৈরি হয়ে আছে। আর হ্যাঁ, আর যখন পড়া হচ্ছিল ঠিক তখন আজকের মধ্যে আমি সেখানে দৌড়ে গিয়েছিলাম বাধা দিতে। তফাৎটা সেদিন দাঁড়িয়েছিল তোমার বাবা, আর আজকে দাঁড়িয়েছ তুমি। আপনি বাধা দিতে এসেছেন অফিসার? আমি তোমাকে বলতে এসছি হেমন্ত, এই মরণ খেলা তুমি খেলো না। আচ্ছা আচ্ছা, তাহলে কি এই সদ্য তৈরি করা মন্দিরটাকে আমি ভেঙে গুড়িয়ে দেবো বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি বলুন তাহলে সদ্য তৈরি করা মন্দিরটাকে আমি ভেঙে গুড়িয়ে দেবো? সেটা যে অসম্ভব তা আমি বুঝি হেমন্ত। আচ্ছা আচ্ছা, তাহলে আমার ওই চামড়ার ফ্যাক্টরিটাকে বন্ধ করে কি শহরের লোককে আমি বেকার করে দেবো ডাক্তারবাবু? না 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 না, যাদের পিঠে চামড়া দিয়ে তোমার এই চামড়ার ফ্যাক্টরিটা চলছে তাদের এত তাড়াতাড়ি রেহাই পাওয়ার কথা ইতিহাসে লেখা নেই। গায়ে বসে ডাক্তারি করলেও সব কটা ডিগ্রি আমার বিদেশে। তাই এই দামোদর বাবুর মতো মানুষ তোমাকে নতুন দেখলেও আমি দেশে বিদেশে প্রচুর হেমন্ত দেখেছি। হেমন্ত হেমন্ত, আমি তোমাকে শুধু হাত জোর করে অনুরোধ করতে এসেছি, এত টাকা যখন খরচ করলে তখন আর কিছু টাকা খরচ করে তুমি নোংরা জল পড়া নলটা শৈলেশ্বরীকে অন্য পথে ঘুরিয়ে দাও। আপনি যত সহজে কটা শব্দ উচ্চারণ করে এই সমস্যাটার সমাধান করে দিলেন না ডাক্তার, আসলে কাজটা কিন্তু অত সহজ নয় ডাক্তার। অনেক টাকা পয়সার ব্যাপার। কিন্তু ভালো কথা, ইটস টু লেট। অনেক আপনি দেরি করে ফেলেছেন। হ্যাঁ, সমস্যাটা এখনো অনায়াসে মেটানো যায় হেমন্ত। তুমি যদি ওই নোংরা পড়া জলের নলটা শৈলেশ্বরী থেকে অন্য পথে ঘুরিয়ে দাও। আপনি যত সহজে কটা শব্দ উচ্চারণ করে সমস্যাটা সমাধান করে দিলেন না ডাক্তার, কাজটা কিন্তু অত সহজ নয়। এটা অনেক টাকা পয়সার ব্যাপার। তাছাড়া আমি জানি বেল পাতা তুলসী পাতা পড়লে সব জলই রোগ মুক্ত হয়ে যায়। চরণামৃত কিন্তু সেই সমস্ত জলগুলো দিয়েই তৈরি হয় ডাক্তার। তুমি কিন্তু একটা বিরাট সর্বনাশ শেখাচ্ছ হেমন্ত। আন্দোলন করে তুলব। ভুল করেও আপনি আন্দোলন করবেন না, তাহলে যাদের বিরুদ্ধে আপনি আন্দোলনটা করতে যাবেন না তারাই আপনাকে একেবারে ফুট করে উড়িয়ে দেবে। তখন কি করবেন আপনি?
আমি বলবো। আরে বলবেন বলবেন, সবার প্রথমে আপনিই বলবেন। ওই অরণ্যর সঙ্গে ওর বৌদির সম্পর্কটাকে খলনড়িতে মাখিয়ে চবন ত্রাস বানাতে বলেছিলাম, সেটা কত রেগেছে। আজ বুড়োদের আড্ডায় ওই চবন প্রাসের বেলা আরে টপায় মিলেছে। আসুন আসুন, বহুত খুব হেমন্ত দা। কি মন্দির তুমি করলে? এ তোমার একদম জবাব নেই। আরে সবই রাধা মাধবী দিচ্ছে না, সবই রাধা মাধবী দিচ্ছে। শোন না বিনয়, তোর বাবা কোথায় এখন দেখতে পাচ্ছি না? বাবা এক্ষুনি এসে পড়বে। বাবা বাবা, খুব চমৎকার খুব চমৎকার। আচ্ছা শোন না, আমার কারবারে তোর চাকরিটা হয়ে গেছে। চাকরির যেগুলোকে সেটা জানিয়েছিস তো? আরে জানিয়েছি গো, জানিয়েছি। হ্যাঁ, এই শুভ সংবাদটা আমি তাদের জানাবো না? হ্যাঁ সেটাই। আচ্ছা শোন না, আমার মায়ের নামে ওই সাবিত্রী প্রাইমারি স্কুলে তোর ভাই ওই বিজয় নারায়ণের টিচারের তালিকায় আমি ওর নামটাকে তুলে দিয়েছি। ওটাও ওই চাটুর্যগুলোকে জানিয়েছিস তো? আরে বাবা, জেনেছেন গো, জেনেছেন। তুমি তো জানো হেমন্ত দা, আমি তোমার কেমন ভক্ত। এই তার উপরে এই এতগুলো উপকার তুমি আমার করলে, আমি সবাইকে ফলো করে বলবো না? আচ্ছা শোন না শোন না শোন না, এইসব কথাগুলো শুনে তোর মা মানে আমার কাকিমা কি বললেন রে? আরে কি আর বলবে, ওই রাধা মাধবের উদ্দেশ্যে দুহাত জোর করে প্রণাম করছিলেন। আরে অনলদা, আরে কি সৌভাগ্য আমার আজকের এই শুভ দিনে আপনি যে এখানে আমার উপস্থিত হবেন, তো আমি স্বপ্ন ভাবতে পারিনি। আসুন আসুন আসুন। ধর্মের এই পবিত্র অঙ্গনে খুনোখুনি হয় কখন বলতো? এই তো চাটুর্যগুলো এসে গেছেন। আসুন আসুন চাটুর্যগুলো আসুন। ধর্ম পবিত্র অঙ্গনে খুনোখুনি হয় কখন? যখন ধর্ম আর পুণ্য থাকে না, হয়ে যায় পণ্য। চাটুর্যগুলো আপনি শুনেছেন তো, আমার কারবারে আপনার ছেলে বিজয় নারায়ণের চাকরিটা হয়ে গেছে। আমার ধর্মটা যে বিকিয়ে গেছে। চাটুর্যগুলো কি বলছে আপনি এই পবিত্র মন্দিরে দাঁড়িয়ে? একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে এই যুগে তারাই জন্ম নিয়েছে, আজি মন্দিরে তারা এসেছে ভক্ত সাজিয়ে। চাটুর্যগুলো এসব আমি কি বলছি? আসলে আসলে একটা স্বপ্ন। স্বপ্নটা তো তুমিই দেখেছো বাবা, তাহলে আমাদের সবাইকে খুলে বলো। আমি বলতে পারছি না রে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার জিভটা অসার হয়ে যাচ্ছে। তোমাকে কথা বলতেই হবে বাবা, ওই স্বপ্নের সঙ্গে তুই বিশ্বাসঘাতকতা করো না বাবা, তাহলে তাহলে আমাদের যে সব স্বপ্ন একেবারে ভেঙে গড়িয়ে যাবে। আমি স্বপ্নের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো। স্বপ্নটা হচ্ছে ভোর রাত আমাদের ঠাকুর মন্দিরে চাঁদালে আমি ঘুমাচ্ছি, হঠাৎ তন্দ্রার মধ্যে দেখলাম এক জ্যোতির্ময় ধর্মশিখা তার মধ্য থেকে প্রজ্বলিত হচ্ছে। এক জ্যোতির্ময় শিখা, হাতে তার বাঁশি, চুলের ছুটিতে ময়ূরের পালক, ঠোঁট পেটে বড় রক্ত, গালে টোল, অট্টহাস্য করে আকাশে উড়ে গেল। তারপরে মেদিনী কাকে বলতে লাগলো, মুক্তি দিলাম, আমি মুক্তি দিলাম। আপনি বলে যান চাটুর্যগুলো। তিনি বললেন, আজ থেকে আমার নিবাস এই চাটুর্য বাড়ির ভাঙা মন্দির নয়, আজ থেকে আমার বাসভূমি ওই শৈলশ্রী নদীর পাশে ওই নতুন মন্দিরে। বাবা, এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? বিনয়ের চাকরিটা হবার পর বললো তো আপনি। এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? ওই হেমন্ত মিত্রের প্রাইমারি স্কুলের তালিকায় বিজয়ের নামটা ওঠার পর? বাবা, এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? এই হেমন্ত মিত্রের পুরোহিতের চাকরিটা জয়েন করার পর? বাবা, তুমি এই চাটুর্য বংশের গর্বের দীপশিখাটা এক পুয়ে ধীরে ধীরে বাবা তুমিও ওরে দিদি, আদর্শ চাল নয়, আদর্শ নিয়ে লজ্জা লাগে। লজ্জা লাগে বলছে আমি মাথাটা ঘুরছে ধরো, মাটিটা কি কাঁপছে, ভূমিকম্প হচ্ছে। এই জন্য মানুষ আজ ভগবানকেও বেরিয়ে করে দিল, আজকেও বেরিয়ে গেল। না না, আমি পাগল হয়ে যাচ্ছি না, পাগল হয়ে যাচ্ছিস তোরা। একটু সুযোগ ছেড়ে দে, সবাই পাগল 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 আমি তো আমি সব কিছু বুঝতে পারছি না, তবে একটা জিনিস আমি আজ করছি, যে ওই চাটুর্যগুলো আমাদের দলে মিশে গেছে। অনুরোধ আজ একাই তুই লড়ে যা রে বোন, একাই তুই লড়ে যা।
হয়েছে। এত অল্পেই যদি ভাইয়ের ওপর কর্তব্য পালন করা যায়, সুযোগকে আমি ছাড়তে পারি রে বোন, সে সুযোগকে আমি ছাড়তে পারি। এই কথাটা আপনার ভাই আপনাকে বলেছে? হ্যাঁ সত্যি বলেছে? এই কথাটা আপনাকে বললো? হ্যাঁ রে বোন, বলবো না বলো। শোন না, তোর বৌদি সাক্ষী আছে রে, তোর বৌদি এই হাতটা আপনি ফিরিয়ে নিয়ে যান দাদা, ফিরিয়ে নিয়ে যান। ফিরিয়ে নিয়ে যাবো? একটা আমি ফিরিয়ে নিয়ে যাবো? শোন না, একটা সত্যি তুই নিবি না? সত্যি নিবি না তো? সত্যি নিবি না? একটা আমি ফেরত নিয়ে যাবো? একটা আমি ফেরত নিয়ে যাবো? পালাও দাদা পালাও, মায়ের ভেতর থেকে খাবার ফিরে এসেছে, ও মুঠো শক্ত করে পালাও। আমি কিন্তু ফেরত দিতে এসেছিলাম অরণ্য। ফিরিয়ে দিলে কিন্তু আমার কিচ্ছু করার নেই রে ভাই, আমার কিচ্ছু করার নেই, আমার কিন্তু কিচ্ছু করার নেই ভাই, আমার কিন্তু কিচ্ছু করার নেই। আমি আসছি ভাই, আমি আসছি। সোনার হাটটা ফেরত চলে গেল সোনার মন্দিরের কাছে গোহারান হেরে। বাহ বাহ, চাটুজ্জে বাড়ি তাহলে শাহজাদি আজ নিলামে উঠেছেন। তুমি কি জানিস অরণ্য? এই উত্তর আমি কোনো ঈশ্বর বিক্রেতাকে দিতে পারবো না। ও একটু সূক্ষ্ম পারলে হাতের মুঠোয় এসো সবকিছু। ফসকে যাচ্ছে। বিনয়, দৌড়ে গিয়ে পুলিশ অফিসারকে ডেকে নিয়ে আয়। বিনয়, দৌড়ে গিয়ে পুলিশ অফিসারটাকে গিয়ে পালাতে বল। কি চাই অরণ্য? জবাব চাই, হেমন্ত মিত্তির জবাব। ওই ডাক্তার বাবুর কথা মতো ওই শৈলেশ্বরী নদী থেকে তুমি তোমার নোংরা করা জলের মুখটা সরিয়ে দেবে কিনা। তাহলে তোমার সামনে ওই দেবতাকে আমি শৈলেশ্বরী নদীতেই ভাসান দিয়ে আসবো। খেলতে গেলে দাঁত ভাঙা ভাল্লুকের থেকে আগুন নিয়ে খেলাই ভালো। দেবতার মন্দির থেকে দেবতাকে বিসর্জন দেবে অরণ্যরা? দেবতা, যে দেবতার চরণামৃত খেয়ে শত সহস্র লোক বিষের জ্বালায় শুকিয়ে কুকড়ে মরে যাবে, সে দেবতা আমার কাছে দেবতা নয়, একটা অপদেবতা। আমি কোন দেবতা কে আমি অপদেবতার আসনে বসাতে দেব না। গুলি করে একেবারে তোমাকে শেষ করে দেব। আমার বুকে লাগবার মতো গুলি তোমার ওই রিভলভারে এখনো জন্মায়নি মিস্টার হেমন্ত মিত্র। অরণ্য, চলে যাও অরণ্য, চলে যাও, চলে যাও। কেবল চলেই যাবো? দয়া করে তুমি আর লোক হাসিও না, চলে যাও অরণ্য। বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গিয়ে নেই কিছু হারাবার ভয় তো, এ দেখাই শেষ দেখা, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই সে আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা হয়তো। কি মন্তব্য জলটাই না ছেটালে সারা বুনো হাতিটা একেবারে ফুল নামিয়ে চলে গেল। কি ভেলকি যেন দেবী, আমি তো একেবারে
অবাক। অবাক হওয়ার পালা তো শুধু আজ আমার। মানুষ মানুষের কাছ থেকে জিনিস কিনে জানি, মানুষ মানুষের কাছ থেকে মানুষ কিনেও শুনেছি, কিন্তু মানুষ মানুষের কাছ থেকে দরাদরি করে ভগবানকে কিনে নিয়ে আসতে পারে সেটা আমি তোমার কাছ থেকে আজ দেখলাম। তোমার কাছ থেকে। হে বণিক, তোমায় নমস্কার। হে বণিক, তোমায় নমস্কার। হে বণিক, তোমায় নমস্কার। শোনো বড় বউ, শোনো, আমার মাথায় অপমানের বীজগুলো টক বক টক বক করে ফুটছে। যাও বড় বউ, যাও, গোটা ছয় পা পেলে ওই দামোদর চক্রবর্তীর বাড়ি থেকে গালাগালগুলো শুনে এসো বড় বউ, কান ভরে শুনে এসো। না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে এমনি দামোদর জ্যাঠার মতো একটা গুরুজন স্থানীয় লোকের গালে এমনি করে অরণ্য চল কষিয়ে দেবে, এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি ও না। ভুল করে নাও, তুমি বিশ্বাস করবে না বড় বউ। তোমরা দেওয়ার বৌদি মিলে আমার জীবনটাকে জ্বালিয়ে ছাড়খাড় করলে। কেন তুমি বারবার বলো? তুমি আমাকে বলতে পারো আরে ভাইটা তো তোমারও নাকি? সবকিছুর তো একটা সীমাও থাকে বড় বউ। নাহলে শুধু একা বলছি না, এখানে সবাই বলছে অরণ্য তার বৌদির আঁচল ধরে বেড়ায়। বেড়াবে, আগেও বেরিয়েছে, এখনো বেড়াবে। তো আমি তো লোকালয়ে বাস করি প্রতিমা, লোকের কথা যে আমাকে শুনতে হয়। লোক লোক লোক, আমি লোকের ঘাট খাই না, বুঝতে পেরেছো তো? অরণ্য আমার কাছে চিরটা দিন শিশু শিশু দাঁড়ায়। প্রতিমা, সে আমারই কথা শুনে অরণ্যের মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে এমনি করে ওর জীবন থেকে ভোলাটাকে কেড়ে নিয়ে প্রতিমা, মানুষটা ওইরকম হয়ে গেছে। উন্মাদের মতো রাত্রদিন খেটে খেটে নিয়ে এসে তোমার ভাড়ার পূর্ণ করছে। আর রাতে কখনো মদ, কখনো ভাঙ খেয়ে এখানে ওখানে সে পড়ে থাকে। আমি যদি তাকে হাত ধরে করে না ফেরাই, তাহলে কে ফেরাবে তুমি বলতে পারো? এইটুকু ভালোবাসা দেয়া সেটা কি আমার অপরাধ তুমি বলতে পারো? আর কি আছে? আর অপরাধী বলেছে কে? কিন্তু তারপরে প্রতিমা, দিন রাত এত অভিযোগ, এত নালিশ, এগুলো তো বন্ধ হওয়া উচিত, বন্ধ হওয়া উচিত। হবে, এখনই বন্ধ হবে, এখনই। আমি এখনই ভোলাকে যাচ্ছি। ভোলা, এই ভোলা। বৌদি গো, ডাকিছো নাকি? হ্যাঁ, তুই শোন ভোলা, এখনই দামোদর জ্যাঠার বাড়িতে গিয়ে তুই বলবি আমি তাকে আমাদের বাড়িতে ডেকে পাঠিয়েছি। সেটা দয়া করে এই গাঙ্গুলি বাড়িতে এসে একটুখানি পায়ে ধুলো দিয়ে যা। দামোদরের পা ধরে মত চাইবে ছোট বাবু, মনে হয় পা ভাঙিয়ে দিবে। আর ভোলা, যা বললাম তাই কর। যা, এখনই যা, গিয়ে দামোদর জ্যাঠাকে তুই ডেকে নিয়ে আয়। আর দামোদর জ্যাঠাকে বলবি আমি গাঙ্গুলি বাড়ির বড় বউ তাকে ডেকে পাঠিয়েছি। সে যেমন স্নেহ করতে পারে, তেমনি তাকে শাসন করতেও জানে। বেশ, আমি যাচ্ছি। এই যে বলে কেন হলো? এতক্ষণ দামোদর চক্রবর্তী একটা মাত্র চরকে কিস্তি করছিল। এই বেদক্কা মার খেয়ে তোমরা দেওয়ার বৌদি মিলে আমার জীবনটাকে চালিয়ে দিলে। তুমি বুঝতে পারছো না বলো, তুমি বুঝতে পারছো না। এই যে আমি সব বুঝতে পারি, বুঝতে পারো না তুমি। তাই তো লোকের কথা শুনে এমনি করে লোকের পিছনে পিছনে তুমি ঘুরে গেলে। কি হলো? দামোদর জ্যাঠা এখন আসছে না কেন? কেন এখন আসছে না? এসে গেছি মা লক্ষ্মী, আমি এসে গেছি। তাই দিয়ে বললে আপনি নাকি দেখেছেন, তাই আমি এসে গেছি। আসুন আসুন দামোদর চেপে আসুন, আসুন। তো হ্যাঁ হ্যাঁ অনুজ বাবাজি, হ্যাঁ, বলুন। তোমার ভাই আমার কাছে ক্ষমা চাইবে তো? আমি যখন আপনাকে ডেকে পাঠিয়েছি দামোদর জ্যাঠা ঠাকুরপো, তখন আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে। বটেই তো, বটেই তো। তুমি বলছো বলেই বৌমা আমি অরণ্যকে ক্ষমা করে দিলাম। না হলে না হলে না হলে আমাকে শুলে দিয়ে ফাঁসি দিতে, নাকি ফাঁসি দিয়ে শুলে চড়াতে? হে শাস্তি দাতা, ঠাকুরপো, তবে সাহসটা তোমার
ছাগলের থেকে কম হলো, ছাগলের চেয়েও কিন্তু অনেক বেশি। তাহলে তাহলে তুমি আবার কেঁচো খুঁড়তে ঢুকিয়েছো কাল সবের করতে হাত। এইভাবে অপমান করার জন্যই তুমি কি বৌমা আমায় এই বাড়িতে ডাকিয়ে আনিয়েছো? বৌদি তোমায় ডাকিয়ে এনেছে, তুমি গাধা জেনে খরচ জেনে নয়। আমি দামোদর জ্যাঠাকে ডেকে আনিয়েছি, তুমি দামোদর জ্যাঠার পায়ে ধরে ক্ষমা চাইবে বলে। কোন অপরাধে? কানে চোর মারার অপরাধে। ও তুমি ঠিকই বলেছো দাদা, ঠিকই বলেছো। এই দামোদর গুলোর কাছে চড় মারাটা সত্যিই আমার অপরাধ হয়েছে। তাহলে কিভাবে সেই অপরাধের প্রায়শ্চিত্ত করবে? করবো করবো, সেই প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। ভোলা, এই ভোলা, এই নাও খুন আর পাপ করো দূর। আর ভোলা আলকাতরা তৈরি করছে কেষ্ট সাধনা। ওতেই কাম ফতে, কাম হবে ঈশ্বরের মতে। এখন দুনিয়ায় আলকাতরার ঘোল। বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ফেটে গেল কালী নামে ঢোল। বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ফেটে গেল কালী নামে ঢোল। বলো গোল আর কাদা গরু তরি কি হবে এসব দিয়ে? দামোদরের বিয়ে আচ্ছা অরণ্য, তুমি কি চাও? প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত করতে বুঝি এইরকম ভুল সুন্দরী চাই, তাই না? টপ করে পায়ে পড়ে ক্ষমাটা চেয়ে নাও। টপ করে উঠে দাঁড়াও বাবা অরণ্য, চটপট করে কাজটা ছেড়ে নাও। হ্যাঁ, চটপট করেই কাজটা সেরে নেবো। ওই চ্যাক করে মাথাটাকে কামিয়ে, শো করে খোলটাকে ঢেলে, পো করে আলকাতরাটাকে মাখিয়ে, তোমায় শো গরুর দড়িতে বেঁধে, পো করে গরুর পিঠে চড়িয়ে দেবো। তুমি শুট করে পরস্পুরটা ঘুরে ফুট করে বাড়ি ঢুকে যাবে। বলুন দামোদর জ্যাঠা, আপনি কি যেন বলছিলেন সেটা বলুন। আমি তো কিছুই বলিনি, তোমার ভাই বাজে কথা বলছে। বলো দামোদর চক্রবর্তী, বলো। চারটে মরে গিয়ে যে নাতিটা তোমার এখন বেঁচে আছে তার নামে দিব্যি খেয়ে বলো আমি তোমাকে কেন মেরেছি। ওই একটা মাত্র রাতি আমার শিবরাত্রির চলতে। আর এই একটা মাত্র আশ্রয় আমার গোটা পৃথিবীতে, ঠাকুরপো, যেখানে আমি খিদের খাবার পাই, তেষ্টার জল পাই। তোমাকে ওই নাতির নামে দিব্যি করে বলতে হবে দামোদর চক্রবর্তী, তুমি বৌদির নামে খারাপ কথা বলেছো কিনা। ঠাকুরপো, কি বললে ঠাকুরপো? আমার নামে খারাপ কথা? এ কি দামোদর জ্যাঠা, আপনি কি বলছেন দামোদর? বলো, কি বলেছেন আপনি দামোদর জ্যাঠা? বলো দামোদর জ্যাঠা, আপনি বলুন, আপনার নাতির নামে দিব্যি করে বলুন, কি খারাপ কথা আপনি আমার নামে বলেছেন? বলেছে বলো। বলেছে আমার সাথে নাকি তোমার খারাপ সম্পর্ক আছে। তোমাকে আমি কি করবো দামোদর চক্রবর্তী? আর কাদের খুব ভালো করে তেলের মুখে মাখিয়ে দাও। ক্ষমা করো, ক্ষমা করো। ছি, 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 এ কি করছেন? এ কি করছেন আপনি? গুরুজন স্থানীয় লোক আপনি বৃষ্টি তুললো। আপনি উঠুন, উঠুন আপনি। যান, চলে যান। যাবো, যাই। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি বৌমা, তুমি আমায় ক্ষমা করে দিও। ক্ষমা বৌমা। আরে ধরে বলো না, ধর ধর ধর, ধর। আর ঘুরেটাকে ধরিস না, ধর, 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 ধরিস না। না, উনি যখন আমার পায়ে ধরে ক্ষমা চেয়েছেন, আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি। এরপরে তোমরা যদি অপমান করো, শাস্তি দিতে চাও, আমি কিন্তু কিছুতেই মেনে নেব না ঠাকুরপো, কিছুতেই না। কি করে মানবে গো বৌদি, কি করে মানবে? তুমি যে ক্ষমাময়ী ভারতীয় আদর্শ নারীদের এক চলন্ত প্রতিমূর্তি, তাই তো আমি বলি গো বৌদি, তুমি শুধু আমার বৌদি নয়, তুমি আমার মা, তুমি আমার মা, তুমি আমার মা। ভোলা, তুই কি ভাবছিস রে ভোলা, তুই কি ভাবছিস? প্রতিবার মতো স্ত্রীর স্বামী হয়ে আর এই অরণ্যর মতন ভাইয়ের দাদা হয়ে আমি ধর্মী রে ভোলা, আমি ধর্মী রে ভোলা, আমি ধর্মী।
সম্পূর্ণ ভুল কথা বলছে। ওই শৈলেশ্বরী নদীর জলে কোনো বিষ নেই। শিক্ষিত মানুষ হয়ে এই বৈজ্ঞানিক রিপোর্টকে তুমি ভুল বলছো হেমন্ত। হ্যাঁ বলছি তার কারণ পেটের রোগেই পরস্পরে মারা গেছে মাত্র 8 জন। তুমি ভুলে যেও না হেমন্ত, পরস্পরের এখন অনেক মানুষ আন্তরিক রোগে ভুগছে। আন্তরিক পেটের রোগ হলেই হয়ে যাচ্ছে স্যার আন্তরিক। আপনি কি চান? আপনি চান পরস্পর অনেকগুলো লোক মারা যাক, তাই না? না 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 না, আপনি তো চান আমার এই মন্দিরটাকে বন্ধ করতে, তাই না? আমি তোমার মতো মন্দির করতে যাচ্ছি না যে তোমার মন্দির বন্ধ করে আমার মন্দিরে লোক আনতে হবে। প্লিজ প্লিজ হেমন্ত, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি পরস্পরের মানুষকে বাঁচাও। তাই তো আমি তোমাকে বলছি, শুধু শুধু পরস্পর নয়, ভিন্ন গ্রাম থেকে আসা বহু ঠাকুর ভক্তের প্রাণ যাবে। এই কাল লাগিনি রোগের জীবাণু 8 জনের মৃত্যুতে ক্ষান্ত হবে না, বহু মানুষ মারা যাবে। কি করতে বলছেন আপনি আমাকে? এই জলের দূষণ বন্ধ না করলে এই মৃত্যু থামবে না। বলুন আপনি আমাকে কি করতে হবে? তোমার এই চামড়া ফ্যাক্টরি নোংরা জল পড়া নলটা শৈলেশ্বরী নদী থেকে অন্য বাজে ঘুরিয়ে দাও। বড়জোর মাস কয়েক সময় লাগবে, ওই একটা মাস মন্দিরটা বন্ধ রাখলে তোমার এমন কিছু ক্ষতি হবে না। কি আনন্দ, কি আনন্দ! 1 মাস আমার মন্দির বন্ধ থাকবে, 1 মাস আমার ফ্যাক্টরিটা বন্ধ থাকবে, 1 মাস আমি ফ্যাক্টরি শ্রমিকগুলোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, 1 মাস আমি আমার মন্দিরের দেবতাটাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। বড় আনন্দ! 1 মাস চামড়া বিক্রি করে আমার মাল্য আমদানি হবে না, 1 মাস ঠাকুরের ভক্তি বিক্রি করে কোনো মাল্য আমদানি হবে না। যে একবার উচ্চারণ করবে ওই শৈলেশ্বরী নদীর জলে বিষ আছে, না বিষ নেই, কোনো বিষ নেই। আরে বিষ আছে তো তোমার মনের মধ্যে ডাক্তার। তুমি সারা ভগবান মানো না, তুমি একজন ধর্মত্যাগী, তুমি একজন নাস্তিক। এই রোগ বন্ধ করতে তুমি কোনো ব্যবস্থাই নেবে না। না নেব না, এটাই তোমার শেষ কথা। হ্যাঁ ডাক্তার, হ্যাঁ এটাই আমার শেষ কথা। বেশি ওরবার চেষ্টা করো না, তাহলে প্রতিদিন চালা ঘুরে তোমাকে না আমি একেবারে টপ করে গিলে খেয়ে ফেলবো। কারণ আমি কোনো কেউটে নই, কোনো গোখর নই, আমি হচ্ছে একজন সর্বগ্রাসী অজগর। স্কাউন্ড্রেল, আর 8টা প্রাণ চলে গেল, আরো বহু মানুষ মারা যাবে, তবে হেমন্ত মিত্তির এতটুকু স্বার্থ ছাড়বে না। স্বার্থপর কোনোদিন স্বার্থ ছাড়ে না ডাক্তারবাবু, নিঃস্বার্থ মানুষকে জীবন দিয়ে কেড়ে নিতে হয়। আমি তো জীবন দিতে পিছুপা নই বনলতা। একটা জীবনের বিনিময়ে ওই চামড়া ফ্যাক্টরি বন্ধ করা সম্ভব নয় ডাক্তারবাবু, চাই রক্ত বীজের মতো অগণিত মানুষ। শুধু ভীরু মানুষের দল ওই বিষাক্ত জলে চুমুক দিয়ে মরবে, তবে বিদ্রোহ করে গুলি খাবে না। তাদের জাগাতে হবে, তাদের একজোট করতে হবে ডাক্তারবাবু। কিন্তু কিন্তু বোন, সে তো সহজ নয়, বহু প্রতীক্ষার, বহু শ্রমের ব্যাপার। ততদিন তো পরস্পরে মহামারী লেগে যাবে বোন। একটা মাত্র উপায় আছে। কি সেই? পরস্পরের মানুষকে জাগিয়ে তুলতে পারে একটা মাত্র মানুষ, তার নাম অরণ্য। এক্স্যাক্টলি। কিন্তু উৎসাহ, অপমান আর নির্দয় ব্যবহারে ওই অরণ্য এক অচল, এখন মদ আর ভাঙে ধুয়ে যাওয়া এক জড় পদার্থ। তাকে এ ব্যাপারে কেউ জাগাতে পারে না। জাগাতে পারে একটা মাত্র মানুষ, সেই একটা মাত্র মানুষই পারে অরণ্যের শক্তি ধারণাকে খুলে দিতে। সেই একটা মাত্র মানুষই পারে অরণ্যের শক্তি ধারণাকে খুলে দিতে। কে সে ডাক্তারবাবু? তুমি ডাক্তারবাবু? ইয়েস, তুমি সেই একটা মাত্র মানুষ বনলতা,
যার একটা ডাকে অরণ্য খেপা ঝড়ের মতো জেগে উঠতে পারে, প্লাবনের মতো ভাসিয়ে দিতে পারে। তুমি একবার অরণ্যকে ডাকো, তার হাতে তুলে দাও এই পরস্পরের মানুষে জাগিয়ে তোলার ভার। পারবো না ডাক্তার, পারবো না, কিছুতে পারবো না। এত ঘৃণা তোমার? বড় বড় বেশি ভালোবেসে আঘাত পেলে ঘৃণাটা হচ্ছে বড় বেশি হয় ডাক্তার। তোমার কি একবার অরণ্যকে বা তার কোনো কাজকে নিঃস্বার্থ বলে মনে হয়নি? হয়েছে কিংবা হয়নি, তাতে তাতে কি এসে যায় ডাক্তারবাবু, কি এসে যায়? না না, আমি জানি অরণ্যকে তুমি আজও ভালোবাসো। তবে কি এত ঘৃণা যার জন্য দুটো মন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে? বাকি পাড়ার রতিকে ধর্ষণ করে তাকে উদ্ধারের ঘটনা আপনি শোনেনি ডাক্তারবাবু? বিশ্বাস করিনি। অরণ্য যে কাজ করতে পারে তা আমি বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি ডাক্তারবাবু, আমি বিশ্বাস করি। রুলতা, ডাক্তারবাবু যে কথাগুলো আপনি আমাকে বলছেন না, সেই কথাগুলো আমি হাজার বাড়িতে করতে বোঝাবার চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি, সেই সব চেষ্টাকে ব্যক্ত করে দিয়ে আমার দুজনে ফুটে উঠেছে সেই একটা রাত। একটা রাত? কোন রাত? কি ঘটেছিল সেই রাতে? না না, আমি বলতে পারবো না, সে কথা আমি কাউকে বলিনি, বলতে পারবো না ডাক্তারবাবু, কিছুতেই বলতে পারবো না। বলো বোন বলো, তুমি আমাকে নির্দ্বিধায় বলো। আমি অরণ্যের বাগদত্তা, অরণ্যর মা আর আমার ঠাকুমা শৈশবে আমাদের বিবাহ ঘোষণা করেছিলেন। আর আমিও আমার প্রথম বসন্ত থেকে জীবনের প্রত্যেকটা দিন একটু একটু করে ফুটে উঠেছিলাম অরণ্যের ভালোবাসাতে। আমাদের সে ভালোবাসা আমাদের ওই ভোরের মতোই স্নিগ্ধ, সন্ধ্যা তারার মতোই পবিত্র। কিন্তু সেই ভালোবাসা, সেই বিশ্বাসকে ভেঙে তছনছ করে দিয়েছে আমার পায়ে লুটিয়ে পড়া সে রাতের প্রতিভাক্তির কান্না। সে কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল, মূল মা হতে চলেছে। বিশ্বাস করো, ওই অরণ্য বাবু আমার যে সন্তান, আমার গর্বের যে সন্তান আছে, আমি যে মা হতে চলেছি, সন্তানের মা হতে চলেছি। না, মিথ্যে কথা, এই কথা কখনো সত্যি হতে পারে না। সত্যি হলে যে চন্দ্র সূর্য সব মিথ্যে হয়ে যাবে। এই রতি, তুই অরণ্য নামে দুর্নাম করতে এসেছিস আমার কাছে। একটা কথা তুই শুনে রাখ রতি, একটা কথা তুই শুনে রাখ, এই চাটুর্য বংশের রক্ত এখনো কিন্তু কালো হয়ে যায় না। সবকিছু পেলেও এই বাড়ির শঙ্কর মাছের চাবুক কিন্তু এখনো দেওয়ালে ছুটছে। তোমার এই ভাবি স্বামী সন্তান যে আমার এই গর্বের লড়াচড়া করছে। চুপ কর সরকারি, তুই চুপ কর। মুই অরণ্য দাদাবাবুকে খুব ভালোবাসে তো দিদি, সে বিয়ে করবে, আমাকে কথা দিয়েছে। হঠাৎ শুনলাম তোমার সঙ্গে নাকি তার বিয়ের কথা পাকা হয়ে গেছে। দিদি, তুমি ওকে ছাড়ি দাও, তোমার জীবনে অনেক বরণ পাবে। আমি তোমার মিথ্যে কথা বলছিস, কিন্তু কেন বলছিস? কেন অরণ্য তো নিজের জীবনকে বিপন্ন করে তোদের পাশে কে দাঁড়ায়? তাহলে কেন তুই আমার অরণ্যের জীবনে এরকম আমার পেটে সত্যি ওই অরণ্য দাদাবাবুর সন্তান আছে, সেই সন্তানের নামে কেউ মিথ্যে কথা বলে? আচ্ছা রতি, তোদের বাগদিবারে তো অনেক মেয়ে আছে, আর তোর চেয়ে অনেক সুন্দরী মেয়ে আছে, তাহলে অরণ্য সবাইকে ছিল সবকিছু ছিল, তোর সঙ্গে এমন করলো কেন? সেদিন সেই বাগদির পাড়া থেকে একাই আসছিল অরণ্য দাদাবাবু। তখন ঝুঝু করে বৃষ্টি পড়ছিল, একটা কাছের গাছ যেন গাছের টুকরো হয়ে পড়লো। সরাসরি সাজ হবে, তখন তার সঙ্গে আমার পৌঁছে ওই নদীর পাড়ে বসে আমার দেখা হয়ে গেল। কি হলো তারপর? আমার শরীরে মাত্র একটা কাপড় ছিল, আর সেই কাপড়টা একবারে আমার গায়ে ভিজে লেগে গেছিল। জলে শাড়ি একদম শরীরে এক
আক্রমণ করে। বেশ বেশ গল্প তো, বাহ, দারুণ গল্প, দারুণ। প্রথমে তো আমি হাত ছাড়ি দিয়ে পালাতে চেয়েছিলাম, তারপর তারপর দেখলাম অরণ্য দাদাবাবু চক্ষু দুটো একবারে সেটে গেল। তারপর আমার থেকে ছুটে এলো এই ভেজা শরীরে। তখন আমি তখন ওর কোমরটাকে জড়িয়ে ধরে আমি তখন ওকে আবদার করে বললাম। তখন অরণ্য দাদাবাবু বললো, চলো রথি, ঘরে চলো। ঘরে কেন? তারপর ঘরে গিয়ে দেখি আমার বাপটা ঘরে নাই। তারপর আমার শরীরটা যেন ভাগিয়ে গেল। আর সন্তান যে আমার পেটে গো, দিদিমণি, তার সন্তান যে আমার পেটে। তুই এখন যা রতি, আমাকে তুই একটু একা থাকতে দেখবি। আমার কি হবে? তোকে আমি কথা দিলাম রতি, অরণ্যর সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না রে। কিন্তু অরণ্য দাদাবাবু যদি জানতে পারে এই মই তোমাকে সব কথা সব বলে দিয়েছে। আমি তোকে কথা দিচ্ছি রতি, আমার জীবনের শেষ দিন পর্যন্ত অরণ্য এই কথা জানতে পারবেন না। ভগবান তোমার ভালো করবি গো, ওই ভগবান তোমার ভালো করবে। পরের দিন সকাল থেকেই রতি নিখোঁজ। একদল লোক বলাবলি করতে লাগলো ওই অরণ্যর সঙ্গে নাকি রতির অবৈধ সম্পর্ক আছে। ফাঁকা বাদ দিয়েও ওই একই সুরে সুর মেলালো। তদন্ত করে পুলিশ কোনো প্রমাণ পেল না। আমি কিন্তু অরণ্যের বিরুদ্ধে আজ একটা কথা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করতে পারি না, অবিশ্বাস করতে পারি না, আমি কিনতেও পারি না, আমি ওড়াতেও পারি না। হ্যাঁ ডাক্তারবাবু, আমি ওই অরণ্য নামক গোলক দাদাই কোনো চোখ বাঁধা বলে দেবের মতো শুধু ঘুরছি আর ঘুরছি। প্রশ্ন করনি কেন? আমি যে দিকে কথা দিয়েছি অরণ্যের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। কিন্তু রতি বাদ তো তোমাকে মিথ্যেও বলতে পারে বনলতা। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের চোখের জলকে আমি কেমন করে মিথ্যে বলে উড়িয়ে দেবো ডাক্তারবাবু? কেমন করে উড়িয়ে দেবো? চোখের জল সবার কাছে দামি হয় না লতা, কেউ কেউ কেঁদে কেঁদে অন্ধ হয়ে যায়। ডাক্তারবাবু, আমি দাঁড়াও লতা, দাঁড়াও। অনেকদিন তোমাকে আমি দেখিনি, একটু একটু ভালো করে দেখতে দাও। প্লিজ ডাক্তারবাবু, আমার পথ থেকে একটু সরে যেতে বলুন ডাক্তারবাবু। সেদিন যখন মন্দিরে আমি অপদেবতার মূর্তি ভাসাতে যাচ্ছি, তখন তো ওই মুখেই আমার নাম ধরে আমাকে থামাতে হয়েছিল বনলতা। প্রতিজ্ঞা তুমি যদি কিছু করে থাকো তাহলে তো সেটা দেখে নি। তাহলে আর বলো না, কিছু একটা বলো না। তোমার এই গলার সুরটা যে আমার ভারী শুনতে ইচ্ছা করছে। না হয় একটা গালাগালি দিয়ে যাও, তবুও তো তোমার ওই গলার আওয়াজটা আমি শুনতে পাবো। আমার কানে অনেকক্ষণ ধরে বাজবে, আর আমি কান পেতে শুনবো। অরণ্য, আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু, কতকাল শুনিনি যে কণ্ঠ তোমার। আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু, কতকাল শুনিনি যে কণ্ঠ তোমার, কতকাল শুনিনি যে কণ্ঠ তোমার। আমি হাত ধরে রইব যেতে বন্ধুর পথ, হাত ধরে রইব যেতে বন্ধুর পথ, হাত ধরে নিয়ে চলো না। আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু,
কতকাল শুনিনি যে কণ্ঠ তোমার, কতকাল শুনিনি যে কণ্ঠ তোমার। মানুষ খুনি, অপহরণকারী, ধর্ষণকারী। আমি খুনি, আমি অপহরণকারী, আমি ধর্ষণকারী, আমি চোর, আমি গুন্ডা, আমি ডাকাত, আমি কি আর কি না আমি তা নিজেও জানি না। আমি জন্মেছি মানুষের ঘরে, তাও আমি জানোয়ার। আমি বলতে চাই আমার সুখ দুঃখের কথা সবই জানোয়ারের ডাক হয়ে যায়। ডাক্তার বাবু, কোন পশুর চিৎকার শুনে কি বোঝা যায় সেই পশুটা কাঁদছে নাকি নাকি হাসছে? নিজেকে তো সংশোধন করে নেওয়া যায়, একটু তো ভদ্রভাবে বেঁচে থাকা যায়। লতা, লতা, ওই লাল রঙের রাঙা কালিতে শুভ অনুষ্ঠানের পত্র লেখে মানুষ। আমার এই জীবনের রাঙা কালিটা যে আজ কালো হয়ে গেছে লতা, তা দিয়ে শুধু মৃত্যুর সংবাদ লেখা যায়, কোনো কোনো শুভ সংবাদ লেখা যায় না। তা যাবে কেন? তা যাবে কেন? তুমি বেশ বুঝে নিয়েছো, তুমি যত দুর্নাম করবে আমার এই মাথাটা ততই হেট হবে। তুমি অপদেবতার ভাষণ যেভাবে বড় বড়াই করো, তাই না? বোতল বোতল মদ খেয়ে তুমি আমাকে কঠিন সাজা দিতে পারো, কিন্তু তুমি কি পারো এই পরস্পরের দরিদ্র মানুষকে একজোট করে ওই হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরি বন্ধ করে দিতে? আদেশ করো লতা। তাহলে তাহলে তুমি পারবে ওই হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরি বন্ধ করে দিতে? পারবো লতা, পারবো। ওই বাগদির মেয়ের অতীকে ধর্ষণ করে উধাও করে দিয়েছি, তবুও আমার এই একটা আঙুলের ইঙ্গিতে শত সহস্র বাগদি পরিবার শান্তি হাসুয়ার মতো সূর্য কিরণে ঝলসে উঠবে। আর এই সহজ কথাটা আমি কাউকে বোঝাতেই পারলাম না। দোষী জানিল না কি বা অপরাধ, বিচার হয়ে গেল। তাহলে অরণ্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে স্বর্গের দেবতা দূতের মতো ওই হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরি বন্ধ করতে তুমি ছাপিয়ে পড়বে। ডাক্তারবাবু, ওই স্বর্গের দেবতাকে আমি দেখিনি ডাক্তারবাবু, কিন্তু আমি সব সময় অনুভব করি আমার এই অন্তরের দেবীকে। সে আজ আপনার সামনেই দাঁড়িয়ে আছে। মুখ ফুটে সে একটিবার আদেশ করুক ডাক্তারবাবু, এই বান্দা জান দিতেও কসুর করবে না। যদি পারো তুমি হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরি বন্ধ করে দাও। তুমি আমার কথা রেখেছ ঈশ্বর, তুমি আমার কথা রেখেছ। বহুদিন পর বাবা আমার নাম ধরে রেখে তার কাজের ভার আমার এই তো হাতে তুলে দিয়েছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আর ভয় নেই ডাক্তারবাবু, আর ভয় নেই। এই জীবনের সমস্ত হার দোষ সবকিছু ভেঙে যায় না, তবু হেমন্ত মিত্রের কাঠগড়ায় একটা জানলা হবে আস্ত রাখতে দেব না, দেব না, দেব না। তোমার বাড়িতে দাদা বৌদি আছে, নিজের জীবনের প্রতি এতটা ঝুঁকি না নেওয়াটাই ভালো। যদি কিছু একটা হয়ে যায়, হোক না, কিছু একটা হোক না। জীবনে তো শুধু তোমার ঘৃণাই পেলাম। মরণে যদি তোমার এই এক আধটা চোখের চট, না না না, এ আমার বড় বেশি পাওয়া, এ আমার বড় বেশি পাওয়া। আর আমি কিচ্ছু চাই না, আর আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। যাবার বেলা কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ঝরে, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয়ে তো, এ দেখাই শেষ আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখে বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ
আছে। ওই অরণ্য গাঙ্গুলির কথাই যন্ত্রের মতো তারা ওই ফ্যাক্টরিটাকে ঘিরে নিয়েছে। বেইমান বেইমান সব সারা সোনার বাচ্চা ওই শ্রমিকগুলো বেইমান। ওরাও সারা যোগ দিয়েছে ওদের শ্রমিক আন্দোলনে। ওদেরকে ছাড়াই করে দিন। কাকে ছাঁটাই করবো? সবাই তো যোগ দিয়েছে, আর সবাইকে ছাঁটাই করে দিলে আমার কারখানাটা চলবে কেমন করে? আপনি এসে বুঝি আমার কারখানার এই মেশিনটাকে ঘোরাবেন? অবশ্য আপনার সেটাই করা উচিত। মানে আপনার নেতৃত্ব এই পুলিশ বাহিনীর অবস্থাটা দেখেছেন? ভালো করে চেয়ে দেখুন, মনে হচ্ছে ওরাও সারা ওদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছে। জনতা খেপে গেলে পুলিশের কিছু করার নেই। শশী লাঠি দিয়ে না পারে, গুলি চালাতে তো পারে। আরে মশাই, থানায় ফোন করে রিজার্ভ ফোর্সকে অর্ডার করুন এই গুলি চালানোর জন্য। লাশের ওপর লাশ করে যাক। তাহলে সরকার আমাকে কি করবে? শশী, হেমন্ত বাবুকে একটু বলে দাও না। তোমার স্যারকে তো আমি অনেক জামা কাপড় পরিয়েছি, আমার জন্য না হয় একটু উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘুরলে। আপনি রাঁচি চলে যান হেমন্ত বাবু। এই রাঁচি ছাড়া আপনার এই মাথা কেউ সারাতে পারবে না। অনেক জামা কাপড় কেন, ওই জামা কাপড়ের একটা দোকান আমার হাতে তুলে দিলাম। আমি ওই 500-600 লোকের ওপর গুলি চালাবো আর কিছুতেই দিতে পারবো না। তাহলে ওদের দাবিটা আমাকে মেনে নিতে হবে। ওই অরণ্য গাঙ্গুলির জয়ধ্বনিতে গোটা পুরুষপট্ট ধর করে কাঁপবে, আর সেটা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে, তাই না? আপনি হচ্ছেন একজন পুলিশ অফিসার, তাই না? আপনি না সেদিন আমার চেম্বারে বসেছিলেন? আপনি আপনি কেন লোকচক্র ভঙ্গ করতে আপনার নেতৃত্বকে সেদিন পারমিশন দেননি? চেষ্টা করেছিল রে, চেষ্টা করেছিল। পুলিশের কাজগুলো দিয়ে বলছে মা বলে না অন্যায়ের পক্ষে লড়ির না বাবা তখন। আর ওই কথাটা শুনে উনি কানটা লাল করে উনি আমার কাছে চলে এলেন। আপনি আপনি এটা কি বলুন তো? আপনি একটা কি বলুন তো? সত্যি তো আপনার ওই ফ্যাক্টরির নোংরায় শৈলেশ্বরী জল দূষিত হচ্ছে, শয়ে শয়ে লোক মারা যাচ্ছে, আর আপনি আপনি এর কোনো ব্যবস্থা নেবেন না? বাপরে, আরে অরণ্য গাঙ্গুলি পুলিশ অফিসারের ছদ্মবেশে দাঁড়িয়ে আছে নাকি রে ভাই? কেন কেন খুশি পাচ্ছেন না হেমন্ত বাবু? কারো জীবনে জয় এক নাগারে আছে না, হারতেও হয়। তাই উপযুক্ত খেলোয়াড় হয়েও হারতে হয়। কথাটা আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। খেলাটা এবারের মতো ওই অরণ্য গাঙ্গুলির হাতেই চলে গেছে। তাই ওর হাতে জয়ের পুরস্কার তুলে দিয়ে যতখানি তার প্রশংসায় আমি নিজেকে উচ্ছ্বসিত করতে পারবো, ততখানি পাবলিকের সিম্প্যাথিটা তোলা থাকবে আগামী দিনে আমাকে খেলবার জন্য। তারপর আমিও দেখবো যত টাকা ঢেলে আমাকে ওই নলটা ঘোরাতে হচ্ছে না, ওই কতগুলো পয়সার হিসাব আমি ওই অরণ্য গাঙ্গুলির জীবনের দমে একেবারে শোধ করে নেবো। টিপে মারবো, সারা কুকুরের মতো একেবারে টিপে মারবো ওই অরণ্য গাঙ্গুলিয়া ডাক্তারকে। Must die! একই আপনি প্রশাসনের সামনে এসব ভয়ঙ্কর কথাবার্তা বলছেন কি করে? আরে সরি স্যারেন্ডার। আপনি তাহলে দাবি মেনে নিচ্ছেন? মেনে নিচ্ছি। হ্যাঁ, যান শশী, বলো জনতাকে গিয়ে যে হেমন্ত বাবু ওনার দাবি মেনে নিচ্ছে। তার কাটবেন না, মুখ টানছি, ভালো করে বুঝুন। মনে হচ্ছে শুয়োরের বাচ্চা বলে বাবা গেলে সারা দিতে হবে আমাকে ওই বন্ধু বলে। তাহলে প্রতিনিধি কে হবে বলে মনে হয়? আরে কে আবার হবে? হয় ওই অরণ্য গাঙ্গুলি, না হলে ওই ডাক্তার সান্নাল। করে আসতে পারি? তুমি এখানে? আরে আমি আর শুনতে থেকে আসবে। তুমি তো শশী কনস্টেবলকে দিয়ে আমাকে ডাকতে পাঠালে, আর তুমি বলছো আমি এখানে কেন? সে কি, আমি তো ওই শশীকে জনতাদের একজন প্রতিনিধিকে ডাকতে বললাম, আর ও আপনাকে ডেকে নিয়ে এলো। হ্যাঁ, উনি তো ঠিক লোককেই ডেকেছেন। মানেটা হলো আজকের উত্তেজিত জনতার প্রতিনিধি আমি। কি বলছো বলো তো?
ঠিকই বলছি। আরে ওই পাগল অরণ্য আমার নামটা প্রস্তাব দিল জানো, আর ওই ডাক্তারটা না আমাকে সমর্থন করলেন, আর ওই 600 এগুলো ফেটে উঠলো, আর ব্যাস আমি হয়ে গেলাম ওদের প্রতিনিধি। বাহ 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 বাহ, তুমি আমার বিরুদ্ধে কি ওদের পক্ষে হয়ে দাঁড়ালে? আমি চিরকাল ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে। বাহ বলরাতা বাহ, তাহলে আজকে আমি অন্যায় আর অন্য ন্যায় হয়ে গেল। কিন্তু আমি তো তা বলিনি হেমন্ত, আমি তা বলিনি। তবে এক্ষেত্রে তুমি অন্যায় নয়, অপরাধও করেছিলে তার কোনো সন্দেহ নেই হেমন্ত। তাই বলে তুমি অরণ্যের পক্ষে? উল্টো কথা বলে, অরণ্যই আমার পক্ষে। এই লড়াই শুভর সঙ্গে অশুভ লড়াই। একজন দাগে আসামি যদি দেশের দুর্দিনে অস্ত্র হাতে এসে ঝাঁপিয়ে পড়ে, তখন তাকেও স্বাগত জানানো হয়। তার জঘন্য অপরাধের কথা তুমি ভুলে গেলে? না, আমি সে কথা ভুলিনি। আমি যেমন সে কথা ভুলিনি, তেমন এই কথাটাও আমি ভুলতে পারছি না যে অরণ্যর একটা কথাই বাপ্তি সমাজের সবাই এই আন্দোলনে এগিয়ে এসেছে। আর তুমি এই কথাটা শুনে অবাক হয়ে যাবে হেমন্ত, যে রতির সর্বনাশের কারণে ওই অরণ্যর গায়ে এত বড় কলঙ্ক লেগেছিল, সেই রতির বাবা দিয়েও আজ অরণ্যর পাশে ছিল। বলেন কি? যাদের মেয়ের জীবনটাকে নষ্ট করার কারণে আমরা যাকে ছেঁড়া জুতোর মতো ওই আবর্জনায় ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, তারাই তাকে ফুলের মালা করে গলায় ধারণ করতো। না না, এই কিছুতেই হতে পারে না। হ্যাঁ, এটাই হয়েছে হেমন্ত, এটাই হয়েছে। ভাগ্যের কি পরিবর্তন, হ্যাঁ ভাগ্যের কি পরিবর্তন। এই নাও ধরো আমাদের দাবি, সই করে দাও। দুঃখটা আমার এই বনলতা, আরে একবার তুমি যদি একবার অনুরোধ করতে, সইটা আমি কবেই তোমাকে করে দিতাম। দেখে তবু আমি অনেক আনন্দিত, তুমি আজকে আমার চেতনাটাকে ফিরিয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। ওই ভলেন্টারি অর্গানাইজেশন তোমাকে না নিয়ে গেলেও তোমার বিদেশে যাওয়ার কোনো অসুবিধা হবে না। কিন্তু কিভাবে এত টাকা পয়সা আমাকে কে দেবে? এইভাবে কথা বলে দুঃখ দিও না বনলতা। আরে আমি তো তোমার বন্ধু, আমি দেবো তোমার কতগুলো টাকা। বংশের খণ্ডটা বেশ বড় মাপেরই ছিল, কিন্তু তুমি ভুল করে কুকুরের বদলে ঠাকুরের মতো ধরতে গেলে। ঠাকুর মাংসের মতো শুকে না। চলি, গুড বাই অ্যান্ড গুড লাক। এই মানবী না চন্ডালী, এরপর ওর ভাই বিনয় নারায়ণের চাকরিটা আপনি তাহলে কিনে খাবেন? পাগল, বরং আমি ওই বিনয় নারায়ণের পদোন্নতি ঘটিয়ে দেবো, বিজয় নারায়ণের একটা চাকরি করে দেবো। বুঝলেন না? আরে মশাই, ওদের সংসারে লোভী মানুষগুলোর লোভের আগুনে যতখানি আমি ঘি ঢালতে পারবো, ওরা ততখানি একে অপরের কাছ থেকে আস্তে আস্তে ভিন্ন হয়ে যাবে। ওদের মা মোহিনী দেবীর একটা মোটা হাত খরচের ব্যবস্থা করে দেবো। গোটা চাটুরিচে বাড়িটাকে আমি মেরামতির ব্যবস্থা করবো। এমন ব্যবস্থা করবো না যে ওই বাড়িটার কোনো লতার কোনো কথাই কাজ করবে না। আর তারপর প্রশাসনের লোকের সামনে এই সমস্ত ভয়ঙ্কর কথাবার্তা বলতে আছে। তবে অফিসার, আমার নতুন আরাধনার তালিকায় একটা নাম আপনি নোট করে নেবেন। ওই রতির বাপ বাঁকা বাগদি